স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সামিউর রহমান মাহিদ। সামিউর রহমান মাহিদ, আপনাকে স্বাগত আরও একবার। আমরা আসলে ফুটবল নিয়ে প্রতিবেদন দেখছিলাম, আমরা যেটা জানতে চাচ্ছি আপনার একটা বিশ্লেষণ, সেটা হচ্ছে যে ফুটবলে ভালো খবর নেই, অনূর্ধ্ব 23 এবং এরপরে নেপালের সাথে আসলে গোলশূন্য ড্র। ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ পাপন। নেপালের সঙ্গে বাংলাদেশের যে গোলশূন্য ড্র, এটা আসলে দক্ষিণ এশিয়ার ফুটবলেরই এক ধরনের একটা প্রতিফলন, যে দুইটা দেশেরই আমি খেলাটা যেতে দেখেছি, স্কোরিং অপরচুনিটি দুইটা দেশেই ক্রিয়েট করতে পেরেছে খুব কম, যেহেতু প্রীতি ম্যাচ, এবং এই কারণে দুই দলেরই কোচেরা এই ধরনের প্রীতি ম্যাচগুলোতে আসলে তারা একটু এক্সপেরিমেন্ট করেন, তারা একটু ফ্রিঞ্জ প্লেয়ারদেরকে চান্স দেন এবং ইন্টেন্সিটিটা একটু লো থাকে। একটা কম্পিটিটিভ ম্যাচ বা একটা নকআউট ম্যাচ, যেটা ধরেন জিতলে এর পরের লেভেলে যেতে পারবে, এই ধরনের সিচুয়েশনের ম্যাচগুলোতে যে ইন্টেন্সিটিতে ফুটবলটা খেলা হয়, সেই ইন্টেন্সিটিতে আসলে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে হয় না। প্লেয়ারদেরও ধরেন সিজনে তারা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, তারাও একটু যেটা বাংলায় বলা যায় পা বাঁচিয়ে খেলেন, সো ফুল এফোর্টটা দিয়ে খেলেন না, সেটার একটা ব্যাপার তো আছেই। প্লাস হচ্ছে যে ধরেন মানে বাংলাদেশ কিন্তু ফুটবলে ধরেন যে নেপাল কিংবা মালদ্বীপ কিংবা এখন ভুটান, এরা মোটামুটি ধরেন খুবই কাছাকাছি মানের দল। তো বাংলাদেশের কয়েকদিন ধরে যেটা হচ্ছে যে বাংলাদেশের বিদেশি প্লেয়ারদের যে ইনপুট, এইটা আসার কারণে এসছে, হামজা চৌধুরী এসছেন, সমিত সোম এরা এসছেন, এরা খেলার কারণে টিমের ওভারঅল স্ট্যান্ডার্ডটা একটু বেড়েছে। কিন্তু হামজা বা সমিত সোম এরা ওদের নিজস্ব দেশে নিজস্ব যে লিগে খেলছেন, সেইখানেও তাদের যে কমিটমেন্ট লেভেলটা আছে, সেখান থেকে তারা হয়তো এসে কম্পিটিটিভ ম্যাচগুলোতে, সে এশিয়ান কাপ বাছাই, বিশ্বকাপ বাছাই কিংবা বাংলাদেশে যখন সাফ খেলতে যাবে, সেই সময়ে যদি তার ক্লাবের উইন্ডো ফাঁকা থাকে, তখন সেই টুর্নামেন্টগুলো তারা যদি অংশ নেন, তাহলে বাংলাদেশের স্ট্যান্ডার্ড সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর চাইতে একটু বাড়বে। যেটা আমরা ধরেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বা ইভেন ভারতের বিপক্ষে ম্যাচেও আমরা দেখেছি যে বাংলাদেশের বেটার ফুটবল খেলে ডিউ টু ইনক্লুশন অফ টপ কোয়ালিটি প্লেয়ার্স ফ্রম ফরেন লিগস, যারা আসলে বাংলাদেশি বর্ন ফরেন সিটিজেন এই প্লেয়াররা। এর বাইরে আসলে মোরলেস দুটো একই মানের দল, এবং মানে স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে খুব কম, খুবই স্টেইল একটা ফুটবল ম্যাচ হয়েছে, এবং সেইটা ধরেন যে মোরলেস এরকমটাই হওয়ার কথা আর কি প্রীতি ম্যাচগুলো। দুটো বিষয় আপনার সামনে রাখতে চাই। একটা হচ্ছে হামজা সমিত সোম ছাড়া বাংলাদেশের ফুটবলটা আসলে কেমন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে একটা অভিযোগ আছে, অভিযোগটা এরকম যে আন্ডার 23 ফুটবলে কোচ হচ্ছেন আপনার একজন, কিন্তু তার নাটাইটা হাতে থাকে হচ্ছে হেড কোচ হাভিয়ার কাবরেরার হাতে, এরকম একটা অভিযোগ এসেছে। এবং সেই আন্ডার 23 কোচ হচ্ছেন টিটু। তো এই বিষয়টা আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ কিংবা অসামঞ্জস্যপূর্ণ, কিংবা খেলার ক্ষেত্রে কতটা অন্তরায় বলে মনে করেন? আন্ডার 23 টিমের ক্যাপ্টেন হচ্ছেন মুরসালিন, আবার এই টিমে আমরা ফাহামিদুল ইসলামকে খেলতে দেখেছি, উনি আবার প্রথম ম্যাচটায় ছিলেন না। এরা আবার ন্যাশনাল টিমেও খেলে, এদেরকে আবার ন্যাশনাল টিমে একজনকে না নিলে তার এগেনস্টে মানে ওই নিয়ে আবার ফেসবুকে একটা জনরোষ তৈরি হয়। তো এরকম এই যে হাইব্রিড মডেল, এটাতে আসলে মনে করেন যে দ্বৈত শাসন ব্যবস্থা হলে কি হবে, যে কারোরই সবাই সবার কর্তৃত্ব দেখাতে চাবে, কেউই কোনো দায়িত্ব নিবে না। তো এখন ধরেন সে বাংলাদেশ এই টুর্নামেন্টটা থেকে তো এক্সিট হয়ে গেল, আপনি কাকে রেসপন্সিবল হোল্ড করবেন? যে হাবিয়ার কাবরেরাকে, সে বলবে আমি তো এই টিমের কোচ না, আমি বিজি উইথ দ্য ন্যাশনাল টিম। আপনি যদি বলেন যে সাইফুল বারী টিটোকে, সাইফুল বারী টিটো বলবে যে আমি অসুস্থ, আমি হাসপাতালে, আমি জ্বরে ভুগতেছি। আপনি যদি এখন হাসান আল মামুনকে বলেন অ্যাসিস্ট্যান্ট কোচ, সে ডাগ আউটে ছিল, সে বলবে আমি টিম প্রিপেয়ার ছিলাম না কোচিং করানোর জন্য, আমি হঠাৎ করে দায়িত্ব পাইছি টিটু সাহেব অসুস্থ থাকার কারণে। এই যে কেউই দায়িত্ব নিচ্ছে না, এভরিবাডিজ জব ইজ নোবডিজ জব। এই জন্যই ব্যাপারটা হচ্ছে যে একটা ডেজিগনেটেড একটা কোচিং স্টাফ রাখা যেমন দরকার, ঠিক একই সাথে একটা প্ল্যান দরকার, যে আমরা ন্যাশনাল টিমটা কি ফরম্যাটে খেলতে চাই, তাই না? ধরুন আপনি যদি বেলজিয়ামকে ফলো করেন কিংবা আইসল্যান্ড, যেভাবে একটা ছোট্ট দেশ হয়ে ওরা ফুটবলে যেভাবে অনেক ভালো করলো ইউরোতে, জিনিসটা কি যে ওদের একাডেমিগুলো বা ক্লাবগুলো বা ওদের যে এইজ লেভেল যে টিমগুলো আছে, ওরা সেম একটা ফরম্যাট ফলো করে, যে ঠিক আছে আমরা 4-4-2 খেলবো, আমরা 4-2-3-1 খেলবো, আমরা 4-4-3 খেলবো, 4-3-3 খেলবো, সরি। যে এরকম হচ্ছে যে একটা প্ল্যান, যে এই প্ল্যানে সবাই অভ্যস্ত হবে, সেটা খেলার পরে তারপরে ধরেন যে এখান থেকে ন্যাশনাল টিম কি ফরম্যাটে খেলবে, ন্যাশনাল টিমের ফরমেশনটা কী হবে, স্ট্র্যাটেজি কী হবে, ট্যাকটিক্সটা কী হবে, সেটাকে আপনার গ্রাসরুটস থেকে শুরু করে যে পিরামিডটা উপরের দিকে উঠছে, এটার মধ্যে ফলো করতে হবে। তাহলে গিয়ে ফাইনালি আপনি গিয়ে ন্যাশনাল টিমে আপনি প্রত্যেকটা পজিশনে অনেকগুলো প্লেয়ার এবং এই স্টাইলের সঙ্গে অভ্যস্ত, এবং একটা প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে তাহলে তার ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কী হবে, এই সবগুলো জিনিস আপনি পাবেন। কিন্তু ধরেন যে এই প্র্যাকটিসটা যদি না থাকে, ধরেন একটা প্লেয়ার সে রাইট ব্যাক, সে তার ক্লাবে হয়তো তার রোল
থাকে একরকম, হয়তো সে থাকে হচ্ছে ম্যান মার্কার, কিংবা আবার ন্যাশনাল টিমে যখন সে আসে তখন তাকে বললো যে না তোমাকে একটু উইং দিয়ে দৌড়ায় এসে তোমাকে একটু লং বলগুলোতে হেডও করতে হবে। সো ডেফিনেটলি হি উইল মানে বি কনফিউজড। আমি বলছি যে এই জন্য একটা সেট মানে ফরম্যাট, ট্যাকটিক, স্ট্র্যাটেজি এটা টপ টু বটম ট্রিকেল ডাউন করতে হবে, না হলে আপনার এভাবে মানে টিমটা ফাংশন করবে না। একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে যে ফুটবলের হাইপ বলেন, ফুটবলের জাগরণ বলেন, হামজা সমিতি আসার পরে যেটা শুরু হয়েছিল, আসলে হামজা সমিত ছাড়া বাংলাদেশ জাতীয় দলটা কেমন? হামজা সমিত ছাড়া বাংলাদেশ জাতীয় দলটা সাউথ এশিয়ার যে অ্যাভারেজ একটা দল, আপনি তো ফিফা র্যাঙ্কিং দেখে এটা বুঝতে পারতেছেন বাংলাদেশ 190s 180s এর নিচের দিকে এইসব জায়গাতে বিলং করে, তাই না? তো সেই জায়গাটাতে তখন বাংলাদেশ মানে কি বলবো, আপনি তো র্যাঙ্কিংটাই স্পষ্ট বলে দিচ্ছে বাংলাদেশ আসলে কোন ধরনের ফুটবল খেলে। বা একটা দেশের জাতীয় দল তো ধরেন যে তার মানে হাইয়েস্ট লেভেল অফ রিপ্রেজেন্টেশন, কিন্তু ওই দেশের ক্লাব ফুটবলটা কতটা স্ট্রং সেটাও একটা বড় ইন্ডিকেটর। বাংলাদেশের ক্লাবগুলোকে দেখেন যে বাংলাদেশের ক্লাবগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যে আপনার এএফসি লেভেলের একদম বটম টিয়ারেই ধরেন সেখান থেকে হয়তো বাদ পড়ে যায় কিংবা এর উপরে উঠতে পারে না। বা আমাদের ডোমেস্টিক যে লিগগুলো হয় দেখা যাচ্ছে কিছু দল ওরা টাকার অভাবে খেলোয়াড়ই মানে আপনার বেতন নিতে পারতেছে না, টিম করতে পারতেছে না, প্রিমিয়ার লিগে প্রমোশন পাইলে তারা প্রমোশন নিতে চায় না, যে বলে যে প্রিমিয়ার লিগের খরচ চালানোর মতো অবস্থা আমাদের নাই। তো আমাদের তো ক্লাব লেভেলগুলোর মধ্যেই যদিও নামে পেশাদার লিগ, কিন্তু সেই অর্থে পেশাদারিত্বের খুব একটা ছিটে ফোটা নাই। কিংবা যেটা হয় যে দেখা যায় যে একটা বা দুইটা ক্লাব ওরা হয়তো সব ভালো প্লেয়ার, ন্যাশনাল টিম, ফরেন কালেকশন সব কিছু মিলায় যে আপনার স্ট্যান্ডার্ডের যে ইমব্যালেন্সটা, যে 10টা টিম খেললে 2টা টিম খুব ভালো, 7টা টিম খুবই অ্যাভারেজ মানের বা বিলো পার। তো এখানে ওই কম্পিটিশন লেভেলটা আমাদের ডোমেস্টিক লিগে এখনো আমরা এস্টাবলিশ করতে পারিনি। সেটাই এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলে একেবারে বিদায়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, সেখানে আসলে প্রত্যাশা কতটা ছিল এবং আমরা কি দেখতে পেলাম যদি একটু বলতেন? এটা খুবই রিয়েলিস্টিক একটা রেজাল্ট, যে হয়তো এর চেয়ে একটু বেটার ফুটবল খেলতে পারতো। বা একটা ম্যাচ যেটা ইয়েমেনের সঙ্গে 94th মিনিটে বাংলাদেশ গোল কনসিড করেছে, সেই ম্যাচটা যদি গোললেস ড্র করে 1 পয়েন্ট নিয়ে আসতে পারতো সেটা একটা সাফল্য হিসেবে বিবেচিত হতো। বাট আপনি যদি র্যাঙ্কিং ওয়াইজ চিন্তা করেন, ভিয়েতনাম হচ্ছে বোধহয় 104 বা 108, মানে জাস্ট 100-র একটু পরে, আর হচ্ছে যে ইয়েমেন হচ্ছে 150-এর আশেপাশে, 154 না কত এরকম, বাংলাদেশ আরও নিচে। সো দুটো টিমই হচ্ছে আপনার বাংলাদেশ হচ্ছে ওয়ে অ্যাবাভ দ্য বেল্ট, দুটো টিম। তো এদের এগেনস্টে বাংলাদেশ যে খুব কনভিনসিংলি জিতবে ব্যাপারটা সেরকম না। বাট যেটা হচ্ছে যে আন্ডার 23 এই ধরনের টুর্নামেন্টগুলোতে আপনি যতটুকু না আসলে মানে টাইটেল কিংবা অ্যাডভান্সমেন্টের জন্য খেলবেন, এর চাইতে বেশি হচ্ছে এগুলো আসলে ডেভেলপমেন্ট টুর্নামেন্ট। হ্যাঁ, যে আপনার ইয়াং প্লেয়াররা কতটা ভালো খেলতেছে ওদেরকে একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার দেওয়া, একটা সিস্টেমের মধ্যে, একটা স্ট্রাকচারের মধ্যে রাখা, এরকম। তো সেই জায়গায় দেখা যাচ্ছে কি বাংলাদেশে এটা মেয়েদের ফুটবলেও হয়, ক্রিকেটেও হয়, ফুটবল টিমেও হচ্ছে, এটা একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। যারা সিনিয়র লেভেল ক্রিকেটার বা ফুটবলার, ওদের বয়স থাকলে ওদেরকে আন্ডার র্যাঙ্ক টুর্নামেন্টে বা ইয়েতে কম্পিটিশনে খেলিয়ে দেওয়া হয়। বাংলাদেশের নারী ফুটবলেও দেখবেন যে ন্যাশনাল টিমে যারা খেলে এদের বয়স থাকলে আন্ডার 17, 20 এরকম টুর্নামেন্টও খেলানো হয়। এখানেও ধরেন ফাহামিদুল, তারপরে এই যে মোরসালিন, এরা তো ন্যাশনাল টিমে খেলে, আবার এই যে এখানেও আসছে। তো তাইলে হচ্ছে কি যে নিচে থেকে ন্যাশনাল টিমের প্লেয়ারকে যদি আপনি আবার আন্ডার র্যাঙ্ক টুর্নামেন্টে খেলতে পাঠান, তো নিচের থেকে প্লেয়ার উঠে আসার পথটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা প্রবলেম। আর হচ্ছে যে আমার গতকালকের ম্যাচটা আমি যতটুকু দেখেছি বা আমি ম্যাচের স্কোরশিট দেখে বা যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, যে বাংলাদেশ একটু বেশি মানে গা জোয়ারি ফুটবল যেটাকে বলে, যে একটু বেশি ফাউল করে খেলা, সেইটা প্র্যাকটিস করতে চেয়েছে। এবং ফাহামিদুল বেশ কয়েকবার মাথা গরম করেছেন, তর্কে জড়িয়েছেন। ওদের অপোজিশনের যে ক্যাপ্টেন তাকে ধরে প্রায় একটু কুস্তির স্টাইলে একটা মাঠের মধ্যে একটা আছাড়ও দিয়েছেন। ফাহামিদুল ইতালিতে থাকেন, একজন ওখানকার সিরিয়ার একটা 4th ডিভিশনে খেলেন। তো ওনার কাছে আমার এই ধরনের আচরণ একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আরও শুনবো। একটু ক্রিকেট পাড়া থেকে ঘুরে আসি। টানা 3 টি-20 সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল, তাই দারুণ ছন্দে থাকা টাইগারদের লক্ষ্যমাত্রা এশিয়া কাপের শিরোপা জয়। ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ। তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি ইনশাল্লাহ। ঠিক এরকমভাবেই খেলতে হবে, বড় মঞ্চ, সিরিজ সব কিছুতেই একই মাইন্ডসেটে খেলতে হবে। তো আমরা অ্যাজ এ টিম এরকমভাবেই খেলার চেষ্টা করব।
জাকের আলী অনেক কথা বলছিলেন এবং তিনি প্রত্যাশা রেখেছেন চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, যেখানে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচের জন্য ওয়েট করছে পুরো ক্রিকেট বিশ্ব বলা চলে। একই সাথে সেখানে অন্যান্য দল যেগুলো আছে, শ্রীলঙ্কা আছে, আফগানিস্তান আছে, সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশের ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা করে। সেটা কি বেশি হয়ে যাচ্ছে না? পাপন ভাই, আপনার তো একটা হাই অপটিমিজম নিয়ে তো খেলতে হবে, যে হোপ ফর দ্য বেস্ট। তো সেটা এই ধরনের একটা প্রশ্ন, যে যখন দল ঘোষণা হয় এশিয়া কাপের, তখন আমাদের যে চিফ সিলেক্টর লিপু ভাই, উনাকেও করা হয়েছিল। উনি এশিয়া কাপ দিয়েই আসলে বাংলাদেশের তো আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু, উনি এশিয়া কাপে ক্যাপ্টেন ছিলেন। তো উনিও নিজেও একটু হেসে দিলেন, বলে আপনি কি মনে করেন বাংলাদেশ কি আসলেই জিতবে? রিয়ালিস্টিক চান্সেস আর ভেরি লো, বাট যেটা হচ্ছে যে টি-20 ক্রিকেট তো একটু আনসার্টেন, বাট স্টিল আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টাফেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আফগানিস্তান। যে আফগানিস্তান এখন, ওরা কয়েকদিন আগে পাকিস্তানকে হারিয়ে বলেছে যে পাকিস্তানকে হারানো আর এমন কি, এটা তো বাংলাদেশও হারায়। তো বাংলাদেশের ধরেন প্রস্তুতির যে পর্বটা, যেটা আপনাদের রিপোর্টে বলল যে বাংলাদেশ টানা 3টা টি-20 সিরিজ জিতেছে, শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা বাদ দিলে পাকিস্তানের সঙ্গে সিরিজটা দেখেন, পাকিস্তান সঙ্গে মিরপুরের যে উইকেটে খেলা হয়েছে, বাংলাদেশকে কিন্তু খুব বড় টার্গেট চেস করতে হয়নি, 130 অ্যারাউন্ড টার্গেট চেস করে বাংলাদেশ জিতেছে। থার্ড টি-20টায় বাংলাদেশ সামনে পাকিস্তান, উইকেটটা একটু ডিফারেন্ট ছিল। পাকিস্তান যখন 160 ও 70 সামথিং একটা টার্গেট যখন সেট করলো, বাংলাদেশ ওই টার্গেটটা চেস করতে পারেনি। ইভেন নেদারল্যান্ডসের সঙ্গে তো 3টা টি-20 হওয়ার কথা, বাংলাদেশ 3টা ইনিংসে ব্যাট করেছে, একটা ইনিংসে বাংলাদেশ ফুল 20 ওভার্স ব্যাট করতে পারেনি। নেদারল্যান্ডস আগে ব্যাট করেছে দুটো ম্যাচে, ওরাও এরকম একটাতে 100 সামথিং অডস, 130 অডসের মতো এরকম। বাংলাদেশ প্রথম 2টা টি-20 মিলায় 80 বল বাংলাদেশ খেলেই না, একটা ম্যাচে 39 বল হাতে রেখে জিতেছে, একটা 41 বল হাতে রেখে। সো ব্যাটিং ডেপথের আপনার মিডল অর্ডার বা ফিনিশার রোলে যারা থাকে, ওদের একদম ব্যাটিং প্র্যাকটিসটাই হয় নাই, এটা হচ্ছে একটা বড় ল্যাপস। আর সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশের মানে বোলিংয়ের যে একটা ধরেন টোটাল ডিফেন্ড করার যে একটা বোলিংয়ের যে প্র্যাকটিসটা, হ্যাঁ, যে একটা অ্যাটাকিং ব্যাটিং লাইন আপের এগেনস্টে যে একটা টোটাল 160-70 ডিফেন্ড করতে হবে, এই প্র্যাকটিসটাও বাংলাদেশের হয়নি। আর বাংলাদেশ তো আজকে গেল হচ্ছে আবুধাবিতে বাংলাদেশের খেলা, এবং আপনি দেখবেন পাকিস্তান সেখানে আফগানিস্তানের সঙ্গে, আরব আমিরাতের সঙ্গে একটা ট্রাইনেশন টি-20 সিরিজ খেলছে। হংকং পর্যন্ত 24শে আগস্ট চলে গিয়েছে আরব আমিরাতে, হ্যাঁ। তারপরে ইন্ডিয়াও গতকালকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তাই বলছি বাংলাদেশের যাচ্ছেও বেশ দেরিতে, এবং বাংলাদেশের প্র্যাকটিসটাও খুব হাই ইন্টেন্সিটি কোয়ালিটি প্র্যাকটিস হয়নি, হ্যাঁ। যে ধরেন আপনি জুলিয়ান উডকে নিয়ে এসছেন বাংলাদেশে পাওয়ার হিটিং কোচ হিসেবে, তো পাওয়ার হিটারদের তো আমরা টি-20তে দেখি যে ডেথ ওভার্সে, স্লগ ওভার্সে ওরা বিগ স্কোর করে, এক একটা ওভারে 15, 17, 20, মানে যেখানে 35 বলে 60, 70 দরকার, এরকমই ক্রিয়েশন ওরা পাওয়ার হিটাররা মিলায় দেয়, তাই না? তো এরকম একটা মানে ক্রাঞ্চ সিচুয়েশনে বাংলাদেশের ধরেন লোয়ার অর্ডারের যেসব ব্যাটসম্যান, লোয়ার মিডল অর্ডারের যেসব ব্যাটসম্যান, তারা 150, 170 এরকম স্ট্রাইক রেটে ব্যাট করবে, এরকম একটা সিচুয়েশনই আমরা তাদেরকে প্রেজেন্ট করতে পারিনি। এটা হচ্ছে একটা কনসার্নের জায়গা। আর আরেকটা কনসার্নের জায়গা হচ্ছে যে দুজন প্লেয়ারকে অনেকদিন পর, অলমোস্ট 3 ইয়ার্স পরে বাংলাদেশ ন্যাশনাল টিমে আবার নিয়ে আসা হলো, নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। এই দুজনও কিন্তু আনটেস্টেড রয়ে গেল। সাইফ হাসানের একটা 30 অডসের মতো একটা ইনিংস খেলেছে প্রথম টি-20 ম্যাচটায়, বোধহয় সেকেন্ড টি-20 আবার খুব দৃষ্টিকটুভাবে বোধহয় আউট হয়ে গিয়েছেন। আবার হচ্ছে নুরুল হাসান সোহান একটা ম্যাচ খেলতেছে, যদিও সাইফের পজিশনটা চেঞ্জ হয়েছিল, হ্যাঁ পজিশনটাও চেঞ্জ হয়েছিল। তো আবার হচ্ছে যে উনি যে ম্যাচে একটু বোলিং ভালো করেছেন, বোলিং এসে উইকেট নিলেন, উনার বোলিং অ্যাকশনটা কিন্তু একটু ত্রুটিপূর্ণ মনে হচ্ছে, যে উনার একটু নির্ধারিত যে বেন্ডিংয়ের যে আর্কটা, সেটা হয়তো উনি একটু ব্রিচ করেন। উনার বোলিংটা নিয়ে একটু কনভিন্সড না কিন্তু সবাই, যে কারণে সেকেন্ড ম্যাচে কিন্তু বোলিংও করায়নি। সো বলছে যে এই দুজন প্লেয়ারকে যে নেওয়া হলো, এরাও কিন্তু খুব টেস্টেড না, এরা হচ্ছে এই গ্লোবাল সুপার লিগ কিংবা টপ এন্ড টি-20 এগুলো খেলে ওইখানে একটু ভালো করেছেন, সেখান থেকে চলে আসলো একটা টপ এন্ড টি-20। সেখানে অস্ট্রেলিয়ার স্টেট লেভেলের যে টিমগুলো আছে কিংবা বিগ ব্যাশের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, এদের একাডেমির প্লেয়ার এরা খেলে, এবং সেইখানে বাংলাদেশ 11 দলের মধ্যে হচ্ছে 9th। সো ইট ইজ নট এ ভেরি গুড পারফরমেন্স। আউট অফ দ্যাট, ওইটার বেসিসে আপনি এদেরকে এই 30-40 রানের 2-একটা ইনিংস খেলেছে, সেই পারফরমেন্স অফ ন্যাশনাল টিমে কামব্যাক করা ফেললেন এবং মানে এশিয়া কাপেও নিয়ে যাচ্ছেন। এইটা আমার কাছে খুবই হুইমজিক্যাল একটা ডিসিশন মনে হয়। তাহলে শ্রেয়াস আইয়ার আসলে কি করবে? সে 175 স্ট্রাইক রেটে ব্যাট করে টিমে ঢুকতে পারতেছে। তবে একটা প্রশ্ন তো থেকেই যায় যে পঞ্চবার্ডবের বিদায়ের পর একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল, তবে টি-20তে তো বাংলাদেশ ডিফারেন্ট দল হওয়ারই কথা, ডিফারেন্ট দল। সেক্ষেত্রে এই এশিয়া কাপে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারবে কিনা বাংলাদেশ, কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা সবচেয়ে ডিসাইডিং। আফগানিস্তানকে যদি বাংলাদেশ হারাই দিতে পারে, তাইলে বাংলাদেশের চান্স আছে। এর আগে তো আরেকটা হচ্ছে হংকং,
হ্যাঁ, তো হংকংয়ের সঙ্গে এক্সপেক্টেডলি বাংলাদেশ জিতবে, যদিও 2014 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ঘরের মাঠে বাংলাদেশ হংকংয়ের কাছে হেরে গিয়েছিল, বাট আমরা এক্সপেক্ট করি যে উইথ দ্য র্যাঙ্কিংস অ্যান্ড দ্য ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং, কারেন্ট ফর্ম সব কিছু মিলিয়ে হংকংকে বাংলাদেশ হারাতে পারবে। তবে একটা জিনিস পাপন ভাই আপনাকে বলে রাখি, যে আমার কাছে ইদানিং মনে হয় বাংলাদেশ ক্রিকেট না সে আইসিসি যুগে ফিরে যাচ্ছে, যে আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলছে, আবার নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেলছে, সামনে হংকংয়ের সঙ্গে খেলা আছে, এদের সঙ্গে সেই আইসিসি ট্রফি যুগে মানে বেশি খেলাটালা হতো এবং খুবই মানে ইন্টেন্স খেলাটালা হতো আর কি বাংলাদেশের। হ্যাঁ, আর কেনিয়া ছিল খুব বড় প্রতিপক্ষ। এখন আবার মনে হচ্ছে বাংলাদেশ যদিও সেই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে আসছে, এখন আবার মনে হচ্ছে আইসিসি যুগেই মানে ওইরকম একটা ভাইব পাচ্ছি আর কি আমি। এগেনস্ট শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কার সাথে এখন খেলা হলেই বাংলাদেশ মানে দর্শকরা কেমন যেন মানে একটু বেশি উচ্ছ্বাস উল্লাস উন্মাদনা প্রকাশ করে। ওই তো সেই সাকিব আল হাসানের টাইম আউট কাণ্ডটি শ্রীলঙ্কার এগেনস্টে কি এক্সপেক্ট করছে না? শ্রীলঙ্কার সঙ্গে তো বাংলাদেশ টি-20 সিরিজে শ্রীলঙ্কাতেই 2-1 জিতে এসেছে, সেইটা ভালো। আবার কিন্তু দেখেন প্রথম টি-20 বাংলাদেশ কিন্তু খুব মিজারেবলি হেরেও ছিল। সো এখানে তো ওয়ান অফ গেম। সো এখানে আগের ম্যাচের সিরিজটা আপনারা 2-1 বাংলাদেশ জিতে এসেছে বলেই যে এই ম্যাচটা বাংলাদেশ সহজে জিতে যাবে ব্যাপারটা এরকম না। এবং ব্যাপারটা হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটিংটা বাংলাদেশের সাথে বেশ কোয়ালিটি, যে তাদের পাতুম নিসাঙ্কা কিংবা তাদের দাসুন সানাকা ফিনিশার রোলে এইসব জায়গাতে, কিংবা তাদের ক্যাপ্টেন সব আসালাঙ্কা, চারিদ আসালাঙ্কা, তো দে আর ভেরি বেটার ব্যাটসম্যান। এবং তারা যদি বাংলাদেশের বোলিংটাকে এক্সপ্লয়েট করে তারা একটু ফর্মিডেবল টোটাল দাঁড় করিয়ে ফেলে 180 অ্যাবাভ বা অ্যারাউন্ড দ্যাট, হ্যাঁ, এরকম একটা টোটাল করে ফেলে আগে ব্যাট করে, বাংলাদেশের পক্ষে সেটা চেস ডাউন করাটা খুব কঠিন হবে। সেটাই। আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটার উত্তর দেব বিরতির পরে এসে। গত 50 ওভার বিশ্বকাপের মাঝখানে সাকিব আল হাসান তখন অধিনায়ক ছিলেন, তিনি ইডেন গার্ডেন্সে সংবাদ সম্মেলনে বসে বলেছিলেন যে আসলে প্রস্তুতির ঘাটতি, মানে খুব অল্প সময়ের মধ্যে কোচ নিয়োগ। শুধু ওইটাই নয়, এর আগের বৈশ্বিক আসরগুলোতে আমরা বরাবরই দেখতাম যে এই বিষয়গুলোই আসলে সামনে দাঁড় করানো হতো পরাজয়ের কারণ হিসেবে, ভালো না করার কারণ হিসেবে। এবার কি সেই সুযোগটা থাকছে? অনেক আগে থেকে প্র্যাকটিস শুরু করেছে বাংলাদেশ দল এবং কোচিং স্টাফরাও যথেষ্ট চেষ্টা করছে এবং ফিটনেস ট্রেনিংটা দুর্দান্ত একটা ট্রেনিং হয়েছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সেই বিষয়গুলো জানবো একটা বিরতির পর। দর্শক সময় একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গী থাকুন। দর্শক, যেমনটা বলছিলাম যে সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সামিউর রহমান বাহিদ। কিছুক্ষণ আগেই তাকে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটি আসলে আলোচনা শুনবো তার কাছ থেকে। সামিউর রহমান বাহিদ, যেটা বলছিলাম যে আসলে এই এশিয়া কাপ নিয়ে আর কোনো অভিযোগ রাখার মতো কোনো কিছু আছে কি না লিটন কুমার দাসদের, বিশেষ করে প্রস্তুতি, কোচ, কোচিং স্টাফ এসব নিয়ে ছোট্ট করে যদি ফিটনেসের একটা ট্রেনিংয়ের কথা বলছিলেন, তো সেই প্রসঙ্গে আমার মনে হলো 2003 ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটসম্যান ইনজামামুল হক, উনি অনেক ট্রেনিং করে 17 কেজি ওজন কমিয়েছিলেন। সেই বিশ্বকাপ উনি রান করেছিলেন 13। এটাই বলছে যে প্রচুর ফিটনেস আপনাকে ক্রিকেটিং স্কিল খুব একটা বাড়াবে না। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আপনার ক্রাঞ্চ সিচুয়েশন হ্যান্ডেল করা, স্পেশালি টুর্নামেন্টগুলোতে, যেহেতু টুর্নামেন্টগুলোতে আপনার মাল্টিপল অপোজিশনের সঙ্গে খেলা, ক্রাঞ্চ সিচুয়েশন হ্যান্ডেল করা, অ্যাকর্ডিং টু অপোজিশন আপনার স্ট্র্যাটেজি ডিভাইস করা, এবং হচ্ছে আপনার প্রেশার মোমেন্টগুলোতে ম্যাচটাকে বের করে আনা, এই স্কিলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি সেটাই। হ্যাঁ, তো এই ধরনের সিচুয়েশনগুলো আমার কাছে মনে হয় যে পাকিস্তান, আফগানিস্তান, ইভেন আরব আমিরাত ওদের বেটার হয়েছে, বিকজ দে হ্যাভ প্লেড ট্রাইনেশন ইন দ্য সেম কন্ডিশন where the Asia Cup will take place few days later. আর বাংলাদেশের জন্য ধরেন যেটা হয়েছে যে আপনি বিসিএস পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিলেন হচ্ছে ক্লাস 3 বই পড়ে আর কি। সেটাই, অর্থাৎ মানে ভেন্যুতে গিয়ে প্র্যাকটিসটাই বোধহয় জরুরি ছিল। ভেন্যুতে গিয়ে মাঠের ক্রিকেট ছেড়ে একটু বিসিবিতে ঢুকতে চাই, ভালো অপোনেন্টের সঙ্গে, যদি ভারতের সঙ্গে সিরিজটা হয়ে যেত, একটু বিসিবিতে ঢুকতে চাই। খুলনা থেকে সাবেক বিসিবি প্রেসিডেন্ট আলী আসগর লবি বললেন যে তামিম ইকবাল আসলে বিএনপির ক্যান্ডিডেট এবং আমিনুল ইসলাম বুলবুল সরকারি ক্যান্ডিডেট, বিসিবি নির্বাচনের কথা বলছে। আবার বিসিবির বর্তমান পরিচালকরা বলছেন যে পদে থেকেই আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন পরিচালনা করতে পারবেন, অর্থাৎ কমিশন গঠন করতে পারবেন, একই সাথে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু গত রাতে আমরা যেটা দেখলাম, একটি গণমাধ্যমে তামিম ইকবাল বললেন যে আমিনুল ইসলাম বুলবুল সে পদ ছেড়ে তারপরে নির্বাচন দেখ এবং নির্বাচনে আসুক। বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? সাংঘর্ষিক কিছুটা মানে হয় কিনা যদি বুলবুল পদে থেকে নির্বাচন দেন কিংবা নির্বাচন করেন? এর আগে তো আপনার যে নেমসেক নাজমুল হাসান পাপন, উনিও তো পদে থেকে নির্বাচন করেছিলেন, তখন কেন এ ধরনের প্রশ্ন আসেনি, বা তখন কেন তামিম ইকবাল এ ধরনের কথাবার্তা বলেনি? তখন কিন্তু ক্রিকেটার ছিলেন, এখন তখন কি ওনার এই কনসায়েন্স জাগে নাই নাকি? আর
যেটা বললেন যে আলিয়াসগড় লবি যেটা বলেছেন, তামিম ইকবাল ইংল্যান্ডে গিয়েছেন, সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করতেও চেয়েছেন। তারপরে যেটা হচ্ছে উনি চট্টগ্রামে বিএনপির সমাবেশেও গিয়েছেন। তো এরপর আর কি বোঝার বাকি থাকে উনি কোন দলকে প্রতিনিধিত্ব করতে চান। আর আমিনুল ইসলাম বুলবুল তো উনি এসেছেনই প্রেসিডেন্ট হিসেবে, পরিচালক হিসেবে প্রথমত এনএসসির কোটায়, যে উনি নিজেও বলেছেন যে তাকে বর্তমান যুব ক্রীড়া উপদেষ্টা ফোন দিয়েছেন এবং তার প্রস্তাবেই তিনি রাজি হয়েছেন। তো এইসব বক্তব্যগুলো যখন আমরা তো গত বেশ কিছুদিন ধরেই শুনছি, তাহলে যার মাথায় একটু মাত্র চিন্তা শক্তি আছে সে নিশ্চয়ই বুঝে নিতে পারবে যে কে আসলে কাকে প্রতিনিধিত্ব করছে। এটার জন্য এখন আলিয়াসগড় লবি যেটা হয়েছে যে আমরা একটা সুগার কোট করি বা একটা আড়াল একটু রাখি, ভদ্রতার একটা মুখোশ রাখি, উনি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, বলিয়ে দিয়েছেন আসলে ঘটনাটা কি হচ্ছে। আর যেটা হচ্ছে যে গঠনতন্ত্রে যেটা আছে, নির্বাচন কমিশন নির্বাচন কাজ পুরোপুরি পরিচালনা করবে, ইয়ে করবে, এবং হচ্ছে এই কয়দিন বোর্ডের যে আপনার ফাংশন সেইটা চালানোর জন্য তো এখন এখন একটা স্পেশাল সিচুয়েশন। এবং আমিনুল ইসলাম বুলবুল যদিও উনি প্রেসিডেন্ট, বাট উনি কিন্তু ইজ ওয়ার্কিং মোর লাইক দ্য সিইও, তাই না? উনি ডিসিশন মেকিংয়ের সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্টেশনেও অনেক বেশি জোর দিচ্ছেন। উনি নিজেই অ্যাক্টিভলি অনেকগুলো ফিল্ড ভিজিট করছেন, উনি নিজে বেশ কিছু মানে কোচিং কোর্সেসেও করাতে যাচ্ছেন, উনি আবার প্রেজেন্টেশনও দিচ্ছেন। আমরা তো অতীতে কোনো প্রেসিডেন্টকে এই ধরনের কাজ করতে দেখিনি। প্রেসিডেন্ট তো থাকেন হচ্ছে দ্য টপ অফ দ্য টেবল, উনি যা ডিসিশনগুলো দেন বা এক্সিকিউটিভ অর্ডারগুলো নেন, বাকি সব কাজগুলো তো হচ্ছে বিসিবির যে প্রফেশনাল ম্যানেজমেন্ট বডি আছে, সিইওস অ্যান্ড ম্যানেজার্স, তারা হচ্ছে কাজগুলো করে। কিন্তু যেহেতু বুলবুল ভাইয়ের হচ্ছে যে আপনার এক্সপার্টিসটাই হচ্ছে হি ওয়াজ এ ডেভেলপমেন্ট ম্যানেজার ইন আইসিসি, এবং এই ধরনের প্ল্যানগুলো কমিশন করা, যে একটা দেশের ক্রিকেট স্ট্রাকচার কীরকম হবে, সেটা কী হবে, এগুলো তো উনি সেই রোলটাই। এই বিষয় নিয়ে আমরা আরও কিছু আলোচনা করতে চাই পরবর্তীতে। আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ পাপন ভাই।